অন্যদিকে 1975 সালে পোখরানে পরমাণু বিস্ফোরণ, যদিও শান্তির উদ্দেশ্যে এই বিস্ফোরণটা করা হয়েছিল, সেটা পশ্চিমা শক্তির কাছে ইন্দিরা গান্ধীকে কোণঠাসা করে দেয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তৎকালীন বিজেপির পূর্বসূরি জনসংঘের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। গোটা দেশ জুড়ে একটা হুলস্থুল পরিস্থিতি ছিল। সংবাদপত্রের উপর সেন্সরশিপ জারি করা হয়েছিল। প্রায় 1 কোটি মানুষকে নজবন্দি করা হয়। কমিশনের রিপোর্ট বলেছিল তার মধ্যে অনেক নাবালিকা রয়েছে, এমনকি নাবালক যাদের বিবাহের বয়স পর্যন্ত হয়নি। নির্বাচনের ডাক দিলেন তিনি। এমতো অবস্থায় নির্বাচনে কংগ্রেসের বিপুল ভরাডুবি হলো। সেই ভরাডুবিতে রায়বেরেলি কেন্দ্র থেকে স্বয়ং ইন্দিরা গান্ধী হেরে গেলেন সেই রাজনারায়ণের কাছে। তারপর এই প্রথম কংগ্রেসের নির্বাচনী হার এবং ভারতবর্ষের কেন্দ্রে সরকার প্রতিষ্ঠিত হলো একটি অকংগ্রেসী সরকার। প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশাই। আজকে যখন পদার্পণ করলো তখন ভারতীয় জনতা পার্টি, সেই সেদিনে 1980 জনতা পার্টি, আজ 2025-এ এক মহিরু। সালের 25শে জুন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কণ্ঠস্বর ভেসে এলো রেডিও থেকে। তিনি জানালেন যে ভারতবর্ষের রাষ্ট্রপতি দেশের পরিস্থিতি বিবেচনা করে আপৎকাল জারি করেছেন, এমার্জেন্সি। এই গোটা শব্দ গোটা ভারতবর্ষকে একেবারে মুহ্যমান করে দিল। President has proclaimed emergency. This is nothing to panic about. তার আগে 1971 সালে বাংলাদেশে লিবারেশন ওয়ারে যে ভূমিকা ভারত পালন করেছে, তখন ইন্দিরা গান্ধীকে বলা হতো এশিয়ার মুক্তি সূর্য। তার জনপ্রিয়তা তুঙ্গে তখন। সেই তুঙ্গে থাকা জনপ্রিয়তা 1971 সালে পর তিনি যখন দেশের প্রধানমন্ত্রী আবারও হন, 1975 সালে কি এমন ঘটনা ঘটেছিল যে কারণে জরুরি অবস্থা জারি করতে হলো। জরুরি অবস্থার 50 বছর, আর এই 50 বছরকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার মহাসাড়ম্বরে বিভিন্ন রাজ্যে সেটিকে পালন করছে। এই কথা মনে রেখেই যে ইন্ডিয়া অ্যালায়েন্স, তার যে প্রধান শক্তি হিসাবে কংগ্রেস 2024 সালে অনেকটা উঠে আসতে পেরেছে, তার ভগ্নদশা থেকে অনেকটাই উন্নতি করতে পেরেছে, সেটাকেও কিন্তু একটা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হিসাবে কংগ্রেসকে এই সুযোগে একটু স্মরণ করিয়ে দেওয়া। হয়তো মনে হবে এটাই, কিন্তু তার বিপ্রতীপে 1975 সালে যখন জরুরি অবস্থা জারি করা হয়েছিল, তখন হাজারে হাজারে লাখে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তৎকালীন বিজেপির পূর্বসূরি জনসংঘের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। গোটা দেশ জুড়ে একটা হুলস্থুল পরিস্থিতি ছিল। সংবাদপত্রের উপর সেন্সরশিপ জারি করা হয়েছিল এবং সেন্সরশিপ জারি করার মাধ্যমে দেশের সমস্ত এডিটোরিয়াল বোর্ডের কাছে নির্দেশ ছিল তারা কি ছবি ছাপাবে, কি লেখা তৈরি হবে, সমস্ত কিছু পাঠাতে হচ্ছে সরকারের কাছে। প্রতিবাদে ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো এক নামি দামি সংবাদপত্র, যার ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যেও যার একটা উল্লেখযোগ্য অবদান ছিল, সাদা, তারা এডিটোরিয়াল সাদা রাখত। তার কারণ সেখানে কোনো এডিটোরিয়াল লেখার পারমিশন ছিল না, হয়তো সেই এডিটোরিয়াল লেখাকে ছাপানোর অনুমতিও দিত না সরকার। এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। অল ইন্ডিয়া রেডিওতে বাতিল হয়েছিলেন অনেক শিল্পী, তারা সরকারি ফরমান অনুযায়ী চলেননি। তার মধ্যে উল্লেখযোগ্য নাম কিংবদন্তি গায়ক কিশোর কুমার। সমস্ত ক্ষেত্রে এরকম সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরা হয়েছিল। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে বাতিল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ সাংবাদিকদের যে মিনিমাম যেটুকুনি হচ্ছে বাক স্বাধীনতা সম্পূর্ণভাবে রুদ্ধ ছিল। বড় বড় সাংবাদিক এ রাজ্যেরও গৌর কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, এরকম অসংখ্য নাম আছে
যারা কারার অন্তরালে ছিলেন। এমনই একটা দানবীয় ব্যবস্থা তৈরি হয়েছিল এমার্জেন্সির নামে। কিন্তু তার আগে দুবার এমার্জেন্সি ভারতে হয়েছিল। 1962 সালে চীন যখন ভারতকে আক্রমণ করে, লাল বাহাদুর শাস্ত্রী দেশের প্রধানমন্ত্রী, তখন যুদ্ধকালীন এই পরিস্থিতিতে চীনের আগ্রাসনের থেকে যাতে গোটা ভারতবর্ষকে এক সূত্রে বাঁধা যায়, যাতে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই সময় এমার্জেন্সি জারি করা হয়েছিল। দ্বিতীয়বার এমার্জেন্সি জারি করা হয়েছিল 1971 সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল এবং যেটা বাংলাদেশের লিবারেশন ওয়ার নামে খ্যাত। সেই সময় 1971 থেকে 72 সাল পর্যন্ত এমার্জেন্সি জারি হয়েছিল। কিন্তু 75 সালে এমার্জেন্সি জারি করার কারণটা কী ছিল? অনেকে নানাজন নানা কিছু বলেন। মূলত এর একটা বড় কারণ হচ্ছে 1971 সালে ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে, ভারত পাকিস্তানকে পরাজিত করেছে, এশিয়ার মুক্তিসূর্য হিসাবে ইন্দিরা গান্ধীর একেবারে জয় জয়কার, তাকে ঘিরে একেবারে যারা কংগ্রেসি রয়েছে ঘিরে রয়েছেন, গোটা দেশ জুড়ে শুধু ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী। ঠিক সেই সময় তিনি নির্বাচনে কারচুপি করেছিলেন। এই নিয়ে একটি কমিশন তৈরি হয়, শাহ কমিশন নামে, যা বিখ্যাত। শাহ কমিশন পরবর্তী ক্ষেত্রে যা যা রিপোর্ট দিয়েছিল তা ভয়ানক। এবং এই কারচুপিকে কেন্দ্র করে রাজনারায়ণ, যিনি 1977 সালে জরুরি অবস্থার পর যখন উঠে যায়, নির্বাচন হয়, রায়বেরেলি কেন্দ্র থেকে ইন্দিরা গান্ধীকে পরাস্ত করেছিলেন। ভারতীয় সমাজতন্ত্রী রাজনারায়ণ তিনি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটি পিটিশন ফাইল করেন এলাহাবাদ হাইকোর্টে। এলাহাবাদ হাইকোর্টে সে রায়ে ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়। এদিকে দেশের প্রধানমন্ত্রী তিনি, তার এত ক্ষমতা, অথচ এলাহাবাদ হাইকোর্টের রায় তার বিপক্ষে গেছে। অনেকেই ভাবছিলেন যে এবার কি হবে, ইন্দিরা গান্ধীকে কি গ্রেপ্তার করা হবে? যদিও সুপ্রিম কোর্টে তার প্রধানমন্ত্রিত্ব নিয়ে বা অন্যান্য কাজ নিয়ে কোনো রকম নিষেধাজ্ঞা তারা করেনি, বরঞ্চ সেই আদালতের যে এলাহাবাদ কোর্টের রায় সেটাকে অনেকটা স্তীমিত করেছিল এবং তার সাথে বলেছিলেন সুপ্রিম কোর্ট তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, কিন্তু প্রধানমন্ত্রী থাকতে পারবেন। দেশ জুড়ে এরকম একটা অচল অবস্থা তৈরি হয়েছে এবং সেই সময় গুজরাট এবং বিহারে তীব্র ছাত্র আন্দোলন গড়ে ওঠে। এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে একটা এমন পরিস্থিতি তৈরি হয় যে একদিকে বেকারত্ব, অন্যদিকে হচ্ছে অসহায়ত্ব মানুষের, দুর্নীতি, এই সমস্তকে ইস্যু করে জয়প্রকাশ নারায়ণ এক তীব্র আন্দোলন গড়ে তোলেন। একদিকে এলাহাবাদ হাইকোর্টের রায়, অন্যদিকে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এই আন্দোলন পুরো ইন্দিরা গান্ধীর ভিতকে কাঁপিয়ে দিতে থাকে। প্রমাদ গোনেন তিনি এবং তারপর জয়প্রকাশ নারায়ণের দিকে চোখা চোখা অনেকে বাক্যবান শুরু করতে থাকেন, বলতে থাকেন তিনি সিআইএর মদতপুষ্ট হয়ে তিনি এই কাজ করছেন। তার কারণ 1971 সালের যুদ্ধে পাকিস্তান পরাভূত হয়েছিল এবং পাকিস্তান পরাভূত হওয়ার পর আমেরিকার পরাজয় অনেকেই মনে করেছিলেন, তার কারণ ভারত পাকিস্তানের সেই যুদ্ধে আমেরিকা পাকিস্তানকে সহায়তা দিয়েছিল। অন্যদিকে 1975 সালে পোখরানে পরমাণু বিস্ফোরণ, যদিও শান্তির উদ্দেশ্যে এই বিস্ফোরণটা করা হয়েছিল, সেটা পশ্চিমা শক্তির কাছে ইন্দিরা গান্ধীকে কোণঠাসা করে দেয় এবং তিনি ভাবেন যে তাকে কেন্দ্র করে একটা যে বিরোধী শক্তি তাকে সরাবার চেষ্টা করছে, এই বিষয়টা কিন্তু ক্রমশ জোরালো হতে থাকে। এমতো পরিস্থিতিতে 25শে জুন 1975 সালে জরুরি অবস্থা জারি করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, এমার্জেন্সি বলে খ্যাত। এবং এমার্জেন্সির সময় উঠে আসেন হচ্ছে তার পুত্র সঞ্জয় গান্ধী। সঞ্জয় গান্ধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসতে থাকে, যা পরবর্তী ক্ষেত্রে শাহ কমিশনের অনেক রিপোর্টে সেই সমস্ত রিপোর্টগুলো সামনে আসতে থাকে। গোটা দেশে 2,46,000 রাজনৈতিক বন্দীকে ধরা হয়, তাদের অনেককেই মিসাতে আটক করা হয়। মিসা সেই সময় হচ্ছে অত্যন্ত কুখ্যাত একটি আইন, যে আইনে কখনোই বিচার দীর্ঘ হতে থাকে এবং মিসায় আটক বন্দীদের মধ্যে ছিলেন সেই সময় দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব, জনসংঘের নেতা অটল বিহারী বাজপেয়ী,
লালকৃষ্ণ আডবাণী, জয়প্রকাশ নারায়ণ, এরা প্রত্যেকেই গ্রেপ্তার হয়েছিলেন। মধু লিমায়, মধু দণ্ডবতে, এরকম অসংখ্য নাম রয়েছে ভারতীয় রাজনীতির, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার হয়েছিলেন জর্জ ফার্নান্ডেজও। 1974 সালে রেলওয়ে ধর্মঘট হয়েছিল জর্জ ফার্নান্ডেজের নেতৃত্বে। রেলওয়ের সমস্ত শ্রমিক কর্মচারীরা সেই ধর্মঘটে অংশ নিয়েছিলেন এবং দীর্ঘ কয়েক মাস ধরে চলা এই ধর্মঘটে ভারতীয় অর্থনীতির ভিত অনেকটাই নড়ে গিয়েছিল। শ্রমিক নেতা এবং ভারতীয় সমাজতন্ত্রী জর্জ ফার্নান্ডেজও গ্রেপ্তার হন। গোটা দেশ জুড়ে এরকম গ্রেপ্তারি চলছে। একদিকে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ, অন্যদিকে তুর্কমান গেট, দিল্লির বিখ্যাত তুর্কমান গেটে সঞ্জয় গান্ধীর নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে একের পর এক ঝুপড়িগুলোকে সাফ করে দেয়। আধুনিক দিল্লি তৈরি করতে হবে, যে কারণে দিল্লি ঝুপড়িবাসীদের উপর নেমে আসে এক বুলডোজারের অভিক্ষেপ। এই বুলডোজারের ফলে গোটা দেশের একটা গরিব মানুষের মধ্যে একটা সন্ত্রস্ত ভাব তৈরি হয়ে যায় এবং তার সাথে শুরু হয় বাড়তি জনসংখ্যা দেশের মধ্যে এক বিরাট বিপদ ডেকে আনছে। এটাকে অনুভব করে সঞ্জয় গান্ধী তিনি নাচবন্দি চালু করেন এবং টার্গেট ছিল একটি বিশেষ সম্প্রদায়, এবং সেই সম্প্রদায়ের প্রায় 1 কোটি মানুষকে নাচবন্দি করা হয়। শাহ কমিশনের রিপোর্ট বলেছিল তার মধ্যে অনেক নাবালিকা রয়েছে, এমনকি নাবালক যাদের বিবাহের বয়স পর্যন্ত হয়নি, তাদেরকে নাচবন্দি করা হয়েছে। কারুর মহিলাদের ফ্যালোপিয়ান টিউব কেটে দেওয়া হয়েছে। এরকমভাবে দেশ জুড়ে একটা তানাশাহি তৈরি হয়েছিল। প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ, বিভিন্ন জায়গায় অসংখ্য গ্রেপ্তারি। 1975 সালের এই জরুরি অবস্থা গোটা ভারতবর্ষের রাজনৈতিক শক্তিকে একটা জায়গায় নিয়ে এলো এবং তারপর 1977 সালে ইন্দিরা গান্ধী বুঝলেন দীর্ঘদিন ধরে এই যদি এমার্জেন্সি জারি থাকে তাহলে তার জনপ্রিয়তা একেবারে খাদের কিনারে এসে গিয়ে দাঁড়াবে, এবং তাই হলো। নির্বাচনের ডাক দিলেন তিনি। এমতো অবস্থায় নির্বাচনে কংগ্রেসের বিপুল ভরাডুবি হলো। সেই ভরাডুবিতে রায়বেরেলি কেন্দ্র থেকে স্বয়ং ইন্দিরা গান্ধী হেরে গেলেন সেই রাজনারায়ণের কাছে, যে রাজনারায়ণ তার বিরুদ্ধে প্রথম এলাহাবাদ হাইকোর্টে দিয়ে এসেছিলেন 71 সালে। নির্বাচনী কারচুপি করে কংগ্রেস ক্ষমতায় এসছে এবং ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। রাজনারায়ণ জয়লাভ করলেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী। কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা এর মধ্যে ঘটে গেল। উল্লেখযোগ্য ঘটনা ছিল এটাই যে সবাই মিলে জনসংঘ জেলের মধ্যেই তার রাজনৈতিক অস্তিত্বকে বিসর্জন দিল এবং জনতা পার্টির মধ্যে ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দল একত্রিত হলো। সেই দলের মধ্যে একদিকে যেমন ভারতীয় সমাজতন্ত্রীরা ছিলেন, কংগ্রেসের একটা বড় অংশ ছিল যারা ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তার কারণ 1967 সালে ইন্দিরা গান্ধী যখন দেশে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসছেন বা কংগ্রেসের রাজনীতির মধ্যে প্রবেশ করছেন, একটা উল্লেখযোগ্য ঘটনা তিনি ঘটিয়েছিলেন। কেরালার ইএমএস নম্বুদ্রিপাদ সরকার, যেটি বিশ্বে প্রথম নির্বাচিত একটি কমিউনিস্ট সরকার, তাকে পতন ঘটান এবং গোটা বিশ্বজুড়ে তিনি হেডলাইন হন এবং ভারতীয় রাজনীতিতে জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী একটি পাকাপোক্ত আসন তৈরি করেন। 67 সালের এই ঘটনার পরবর্তী অধ্যায় 71 সালে তার নির্বাচনী জয় এবং ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে হারানো ইন্দিরা গান্ধীর রাজনৈতিক যে উচ্চতা, যে স্তরে গিয়ে পৌঁছেছিল, তার বিরুদ্ধে তাবড় সমস্ত রাজনৈতিক শক্তি যারা রয়েছেন, বিখ্যাত নেতা, তারা একত্রিত হয়েছিলেন যে ইন্দিরা গান্ধীর এই জনপ্রিয়তা তাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, সুতরাং আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন এবং যার জেরে এই জরুরি অবস্থা তিনি ঘোষণা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতটা আপনাদেরকে বললাম, কিন্তু তারপরের যে রাজনীতির যে অগ্রগতিটা হলো, জনসংঘের যারা ছিলেন সে লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশী বা অটল বিহারী বাজপেয়ী, অন্যদিকে রাজনারায়ণের কথা বললাম, মধু দণ্ডবতের কথা বললাম, এরা ছিলেন ভারতীয় সমাজতন্ত্রে, অনেকেই ছিলেন রাম মনোহর লোহিয়াপন্থী। তারা একত্রিত হয়ে তারা তৈরি করেছিলেন একটি রাজনৈতিক দল, জনতা পার্টি। জনতা পার্টির কাছে পরাভূত হলো কংগ্রেস এবং স্বাধীনতার পর এই প্রথম কংগ্রেসের নির্বাচনী হার এবং ভারতবর্ষের কেন্দ্রে সরকার
প্রতিষ্ঠিত হলো একটি অকংগ্রেসি সরকার। প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশাই, চরণ সিং তিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, রাজনারায়ণ হলেন স্বাস্থ্যমন্ত্রী, তথ্য বেতার মন্ত্রী হলেন লালকৃষ্ণ আডবাণী এবং বিদেশ মন্ত্রী হলেন অটল বিহারী বাজপেয়ী। ৭৭ সালের পর ইন্দিরা গান্ধীর জীবনে নেমে আসে এক বিরাট দুর্ভোগ। একদিকে শাহ কমিশন, অন্যদিকে এই রিপোর্ট প্রকাশিত হবার পর সঞ্জয় গান্ধীর জেল যাত্রা, সব মিলিয়ে কংগ্রেসের পর্যদুস্ত অবস্থা যখন, তার মধ্যে সরকার তো গঠিত হয়েছে, মোরারজি দেশাই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু সেই সরকারের মধ্যে শুরু হয়ে গেল দক্ষিণপন্থী একদিকে হিন্দুত্ববাদী শক্তি, অন্যদিকে হচ্ছে সমাজতন্ত্রীদের মধ্যে রোজ দড়ি টানাটানি। আর এই সুযোগকে ব্যবহার করেছিলেন ইন্দিরা গান্ধী। গোটা দেশ জুড়ে পায়ে হেঁটে তিনি ঘুরতে শুরু করলেন, যার ফলাফলও পেলেন। 5 বছর রাজত্বকাল টিকল না জনতা পার্টি। 1980 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ইন্দিরা গান্ধী ফের দেশের শাসন ক্ষমতায় এলেন। কিন্তু ইতিহাসে থেকে গেল 1975 সালে সেই 25শে জুন জারি করা সেই এমার্জেন্সি। তারপরের ঘটনা খুব গুরুত্বপূর্ণ। 80 সালে জনতা পার্টি থেকে বেরিয়ে এলো তৎকালীন জনসংঘ এবং তারা প্রতিষ্ঠা করলেন ভারতীয় জনতা পার্টি। লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী এই দুজনের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সেই শুরু হলো জয়যাত্রা 1980 সালে। ক্ষমতায় এসছেন ইন্দিরা গান্ধী আবারও। তারপরের রাজনীতি দ্রুত পট পরিবর্তন হতে থাকে। এক এক করে আপনাদের কাছে ভিডিওতে সেই সব ইতিহাস নিশ্চয়ই তুলে ধরব। কিন্তু 50 বছরে আজকে যখন পদার্পণ করলো, তখন ভারতীয় জনতা পার্টি সেই সেদিনে 1980 জনতা পার্টি আজ 2025-এ এক মহিরু, গোটা পৃথিবীর সবচেয়ে বলা যায় বৃহত্তম পার্টি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতবর্ষের 21টি রাজ্যে সে ক্ষমতায় রয়েছে এবং কেন্দ্রের লোকসভা রাজ্যসভা উভয় জায়গাতেই তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। 50 বছর পূর্তি উপলক্ষে তাই বিভিন্ন ঢাক ঢোল পেটানো হচ্ছে। অকংগ্রেসি সরকারগুলোকে তারা রিকোয়েস্ট করেছিলেন অবশ্য পালন করতে, যেমন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজেক্ট করে দিয়েছেন। তার কারণ 75 সালের ঘটনা বলে তিনি বলেছেন সেই সময় আমরা কংগ্রেসি ছিলাম, কিন্তু এই ঘটনাকে কোনোভাবেই সমর্থন করার মতো নয় এমার্জেন্সিকে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বাধীন সরকার, সে এমার্জেন্সিকে 50 বছর পূর্তি করছে নিজেদেরকে গ্লোরিফাই করার জন্য, যে ভারতবর্ষে এমার্জেন্সির মতো এই রকম নক্কারজনক ঘটনা যা গণতন্ত্রের কাছে একটি কালো দাগ, সেটাকে তারা স্মরণ করিয়ে দিতে চাইছেন। কিন্তু এই নিয়ে বিতর্ক আছে। বিতর্কটা হচ্ছে এই জায়গায় যে অনেকেই বলছেন ভারতবর্ষে এখন ঘোষিত এমার্জেন্সি নেই, এটা ঠিক কথাই, যে ওরকমভাবে সংবাদপত্রের কোনো লেখা এডিটোরিয়ালকে পাঠাতে হচ্ছে না সরকারকে, সবই আছে। কিন্তু একটা কোথাও আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি, যেটাকে বলা হয় অলিখিত এমার্জেন্সি, যেখানে শত্রু মিত্র চিহ্নিত করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমার্জেন্সি যখন করা হয়েছিল, গোটা ভারতবর্ষের সমস্ত মানুষ যারা ভোট দেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা তীব্র ইন্দিরা গান্ধীর বিরোধী হয়েছিলেন, যে কারণে মুক্তিযুদ্ধের সেই ইতিহাস এবং তার যে একেবারে আকাশ সমান জনপ্রিয়তা কিন্তু মুহূর্তের মধ্যে নেমে গেছিল একেবারে শূন্যে। 77-এর এই বিরাট পরাজয় ইন্দিরা গান্ধীকে কিন্তু অন্যভাবে তার রাজনীতিকে পরিচালনা করতে হয়েছিল। ভারতীয় জনতা পার্টির সময় আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি নিয়ে আপনারা কি মনে করেন? আপনাদের এই মতামত অবশ্যই আপনারা আপনাদের টাইমলাইনে ভিডিওটা যখন পোস্ট হবে আপনারা জানাবেন। কেন আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি বলা হচ্ছে? ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই এটা স্বীকার করবেন না। তারা গণতন্ত্রের রক্ষা কবচ, ভারতীয় গণতন্ত্রকে তারা বিকাশ করছেন, সব সময় এটা বলতে থাকবেন। কিন্তু সত্যিকারে ভারতবর্ষের আজকে সংবাদ মাধ্যমগুলোর কাছে কি অবস্থা রয়েছে? আনডিক্লেয়ার্ড এমার্জেন্সিকে কেউ একভাবে ডিফাইন করতে পারবেন না, কিন্তু তাদের অবস্থা বোঝা যায়। যখন এমার্জেন্সি ছিল, আমি নাজবন্দির কথা বললাম, বেশিরভাগ মুসলমান সম্প্রদায়ের বহু মানুষকে টার্গেট করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আজকে অনেকটাই কিন্তু জনসমর্থন হারিয়ে ফেলেছিলেন ইন্দিরা গান্ধী। তুর্কম্যান গেটে গেলে আজকে আর চেনা যাবে না, আজকে যে দিল্লি তাকে দেখে বোঝা যাবে না যে 75 সালে বুলডোজার কিভাবে ব্যবহার হয়েছিল। তবে এমার্জেন্সি বলে একটি সিনেমা আছে এবং এমার্জেন্সি এই সিনেমাটা আপনারা দেখলে এই ধরনের কিছু কিছু ঘটনা কিন্তু সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে।
আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ঠারে ঠারে অনেকেই বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন, অনেক যারা কলাম মিনিস্টার আছেন বা অনেক লেখক আছেন তারা বলেন, ভারতবর্ষে অনেকে যারা রয়েছেন যাদের মধ্যে মুক্তমনা রয়েছে তারাও এই আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি নিয়ে অনেক কথা তারা বলে থাকেন। ভারতবর্ষের আজকে বিভিন্ন রাজ্যগুলো বা ফেডারেল স্ট্রাকচারগুলোর মধ্যে যদি দেখা যায়, জরুরি অবস্থার সময় যেভাবে অকংগ্রেসি সরকারগুলোকে নাবিশ্বাস করে দিয়েছিল ইন্দিরা গান্ধী, আজকে ভারতবর্ষের অকংগ্রেসি যে বিজেপি যে সরকারগুলো রয়েছে বিভিন্ন রাজ্যে, তাদের উপর কি অবস্থা? তারা কি ভারতবর্ষের যেগুলো ডাবল ইঞ্জিন সরকার তাদের সাথে সমানুপাতিক তারা ব্যবহার পাচ্ছে? যে তারা যে সমস্ত সুযোগ সাহায্য পাচ্ছেন এই রাজ্যগুলো কি পাচ্ছে? বা চাকরি বাকরির ক্ষেত্রে এমার্জেন্সির সময় দেশ জুড়ে একটা আনএমপ্লয়মেন্ট ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, যে কারণে গুজরাট থেকে বিহার এবং সেই আন্দোলন ছড়িয়ে পড়ছিল, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং জয়প্রকাশ নারায়ণ। গোটা দেশের ছাত্র সমাজের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন একজন স্বাধীনতা সংগ্রামী, এবং যেটাকে ঐতিহাসিকভাবে এই ইন্দিরা গান্ধী এমার্জেন্সি বিরোধী আন্দোলনকে অনেকে জেপি মুভমেন্ট হিসাবে আখ্যায়িত করেন। এই আন্দোলন তীব্র আকার নিয়েছিল পাটনার গান্ধী ময়দান থেকে, যেখানে জয়প্রকাশ নারায়ণ এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আর আজকে ভারতবর্ষের আনএমপ্লয়মেন্টের কি অবস্থা, চিত্রটা কিন্তু ভয়াবহ। অথচ এমার্জেন্সি নেই, এমার্জেন্সি পালন হচ্ছে 50 বছরে। কেন এই বৈপরীত্য থাকবে? এমার্জেন্সির বিরুদ্ধে তাই ভারতীয় জনতা পার্টির এই যে 50 বছর অনেকটাই আনুষ্ঠানিকভাবে সে একটা ডেকোরেটিভ একটা ব্যবস্থা কি তৈরি করতে চাইছে, কিন্তু অনেক রাজ্যবাসীর মধ্যে প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের সংখ্যালঘুদের মধ্যে এই প্রশ্নগুলো রয়ে গেছে। যে ব্যবহার তারা সেই সময় পেয়েছিল, আজ যে ব্যবহার পাচ্ছে, তার মধ্যে কোথায় পার্থক্য রয়েছে, এই প্রশ্নগুলো রয়েছে। তাই এমার্জেন্সি ভারতীয় রাজনীতির অত্যন্ত একটি কালো অধ্যায়, যে কারণে কংগ্রেসকে স্বীকার করতে হয়েছিল ওটি ভুল ছিল। ভুল স্বীকার করেও কিন্তু কংগ্রেস পরবর্তী অধ্যায়, ইন্দিরা গান্ধীর হত্যা হয়, পরবর্তী ক্ষেত্রে রাজীব গান্ধী আসেন, কংগ্রেস সর্বাধিক আসন পেয়েছিল রাজীব গান্ধীর আমলে, যা অতীতের সমস্ত ইতিহাস যা ব্রেক করে দিয়েছে, যা ভারতীয় জনতা পার্টিও তার সেরা শাসনকালেও ওই সংখ্যাকে পেরিয়ে যেতে পারেনি। প্রায় 400-র উপর সিট, ভাবতে পারেন। 2024 অমিত শাহ বলেছিলেন আপ কি বার 400 পার, কিন্তু কোথায় 400 পার করে দেখিয়ে দিয়েছিলেন হচ্ছে রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। তারপর যখন নরসিমহা রায়ের পর কংগ্রেসের এই যে একটা ভঙ্গুর দশা, আজ তারা দেখছেন, কিন্তু সেইভাবে জোরালোভাবে প্রতিবাদ করারও মতো তাদের আজকে আর সেই ক্ষমতা নেই। তারা শুধু বলছেন, ইংরেজিতে একটা কথা আছে, অনেকে এটাকে বলেন লিপ সার্ভিস দেওয়া, অর্থাৎ তারা বলছেন, লিখছেন সমস্ত কিছু, কিন্তু আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি এই শব্দটা কি খুব ভারতবর্ষে পপুলার করতে পেরেছেন? আর এইখানেই ভারতীয় জনতা পার্টির সাফল্য। যে সাফল্য দেখিয়েছিলেন 1980 সালে, এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত জনসংঘ পার্টিকে মার্চ করে দেন জনতা পার্টিতে। গোটা দেশবাসী যে অ্যাসপিরেশনস ছিল, তারা ক্ষমতায় দেখতে চেয়েছিল জনতা পার্টিকে, ভারতবর্ষের ইতিহাসে প্রথম অকংগ্রেসে একটি সরকার দেখতে চেয়েছিল, সেটি তারা সফল হয়েছিল। এবং 80 সালে সেই জনতা পার্টি থেকে বেরিয়ে তারা ভারতীয় জনতা পার্টি তৈরি করেছিলেন। সেই দুই ব্যক্তিত্ব, সঙ্গে ছিলেন মুরলী মনোহর জোশী, সিকান্দার ওয়াক, এরকম কিছু নেতা। আজ সেই ভারতীয় জনতা পার্টি এক মহিরুহ আকার ধারণ করেছে। রাজনীতি তাই অনেক সময় হচ্ছে সঠিক অবস্থান নির্ণয় করার সিদ্ধান্ত থাকে, ডিসাইসিভ মোমেন্ট আসে। কেন ডিসাইসিভ মোমেন্ট, কি ডিসাইসিভ মোমেন্টে কী কী ঘটনা ঘটেছে, আর প্লাস নিউজ ডিজিটাল ফলো করবেন, বিভিন্ন সময় আমার ভিডিওতে আমি সেগুলোকে আপনাদের কাছে তুলে ধরব, এবং তারই সুফল পেয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে ভুলে গেলে চলবে না, যে কথাটা আজকে উঠেছে আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি, সেটা সম্পর্কেও তাদের কিন্তু ধ্যান দিতে হবে। নচেত কোনো রাজনৈতিক ভুল সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে এতটাই ডিজাস্টার হয়ে যায়, যেটা সত্যিকারের উঠে দাঁড়ানোর পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়, যেটা আজকে কংগ্রেসের জন্য হয়েছে। আজকের মতো এখানেই থাকছি। রিয়েল স্টোরিতে জরুরি অবস্থার প্রকৃত ঘটনাটা ঠিক কী ছিল, কারণটা কী ছিল, যে কারণ অনেকের কাছেই অজানা। যারা জানবেন
তাদেরকে জানাই তারা আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আর যারা প্রথম জানলেন যে পশ্চাৎপদ ঘটনাটা কী ছিল, নেপথ্যের ঘটনা, আপনাদের কেমন লাগলো আপনারাও জানাবেন। ধন্যবাদ, নমস্কার।